গোপালগঞ্জ গণহত্যা দিবস এবং আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার কারাবন্দী দিবস স্মরণে আজকের এই আহ, আলোচনা সভা। আমাদের সম্মানিত সভাপতি এবং জাতীয় নেতৃবৃন্দ, আজকে আলোচনার শুরুতেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এই অন্তর্বর্তী সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায় খুনি ইউনূসের সরাসরি নির্দেশনায় পরিচালনায় গোপালগঞ্জে গণহত্যার শিকার যারা হয়েছেন, রাষ্ট্রীয় মেশিনারি সেনাবাহিনী ব্যবহার করে নির্মম তাণ্ডব চালিয়ে পরিকল্পিতভাবে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, শহীদ হয়েছেন এবং যাদের অনেকের লাশ খুঁজে পাওয়া যায়নি, আহত হয়েছেন, তাদের সবার প্রতি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। এবং এই গোপালগঞ্জের এই ঘটনাই প্রমাণ করে যে আমাদের এই 5 আগস্ট পরবর্তী সময় যে অসাংবিধানিক অবৈধ অগণতান্ত্রিক সরকার বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, জনগণের ম্যান্ডেট না, বিদেশি প্রভুদের ম্যান্ডেট নিয়ে যে সরকার ক্ষমতায় এসেছিল, সংবিধান না, পেছনের দরজা দিয়ে যারা ক্ষমতায় এসেছিল, তারা বাংলাদেশে কি পরিমাণ বাংলাদেশকে যে সত্যিকার অর্থে একটা মব রিপাবলিক, একটা নৃশংস বদ্ধভূমিতে পরিণত করেছিল, এই গোপালগঞ্জের হত্যাকাণ্ড তার বলিষ্ঠ প্রমাণ। এবং যারা হত্যাকারী তারা আজকে বহাল তবিয়তে আছে, তারা আজকে ক্ষমতা দখল করে আছে, সরকার দখল করে আছে। এবং শুধুমাত্র গোপালগঞ্জের হত্যাকাণ্ড নয়, পরবর্তীতে আমরা এই 2024 সালের 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে প্রত্যেক দিনই বাংলাদেশে হত্যাকাণ্ড যেন একটা নিউ নর্মাল, একটা নতুন বাস্তবতায় বাংলাদেশে পরিণত হয়েছে। কিছুদিন আগে এই দখলদার সরকারের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি নির্দেশনায়, রাজনৈতিক দল হিসেবে বিএনপি জামায়াতের সরাসরি পরিকল্পনায় এই আগে হত্যাকাণ্ড সম্পন্ন হয়েছে। আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে। নদীমাতৃক বাংলাদেশের নদীগুলো যেন আজকে লাশের ডাম্পিং স্টেশন। এই বিগত প্রায় 2 বছরে বাংলাদেশের নদীগুলো থেকে, ফসলি জমিগুলো থেকে, রেল লাইন থেকে প্রায় সহস্রাধিক লাশ পাওয়া গেছে বাংলাদেশের এই নদীগুলো থেকে। কারা হেফাজতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে 570-এর অধিক, মব সহিংসতায় হত্যাকাণ্ডের শিকার হয়েছে 460 জন। শুধুমাত্র এই বছরেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে প্রায় 100 জন। এবং শুধু তাই নয়, যে এই বিএনপি সরকারের প্রথম 100 দিনে 635টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এই বাংলাদেশ। আজকে প্রত্যেক দিনই বাংলাদেশে রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর। এই হত্যাকাণ্ড, তাণ্ডব লীলা, সন্ত্রাস চাপিয়ে দেওয়া হচ্ছে। গোপালগঞ্জের যে হত্যাকাণ্ডের সূচনা হয়েছিল, আজকে প্রত্যেক দিনই বাংলাদেশে অব্যাহতভাবে সেটি ঘটছে। 2024 সালের 16 জুলাই, যেদিন এই জুলাই আগস্ট ষড়যন্ত্রের প্রথম দিন, এবং সেই জুলাই আগস্ট ষড়যন্ত্রের হত্যাকাণ্ডের প্রথম শহীদ যিনি হয়েছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের কর্মী, ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলী, যেই হত্যাকাণ্ড ঘটনার মধ্য দিয়েই এই জুলাই আগস্ট বেবি দেশ জুড়ে যে সন্ত্রাসী তাণ্ডব পরিচালনা করা হয়েছিল, তার সূচনা হয়েছিল সেদিন। আজকে সবুজ আলীর পবিত্র স্মৃতির প্রতি জুলাই আগস্ট ষড়যন্ত্রে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে, টার্গেট কিলিং এর মাধ্যমে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদের সবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। আমরা বিশ্বাস করি এই যারা দখলদার, যারা আজকে ক্ষমতা দখল করে আছে, অগণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা দখল করে আছে, জনগণের শক্তিতে আওয়ামী লীগ সভাপতি, 5 বারের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিক বিপ্লবকে সফল করে আবারও জনগণের ক্ষমতা জনগণের কাছে প্রত্যাবর্তন করবে এবং ন্যায় বিচার, আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে বাংলাদেশে ঘটে যাওয়া সকল হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে। বাংলাদেশ যে ক্রিমিনাল গ্যাংস্টার থাকবে না, বাংলাদেশ সত্যিকার অর্থে রিপাবলিক হবে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে, সেটি বাস্তবায়িত হবে। আজকে সবশেষে শুধু একটি কথা বলি, আজকে এইচএসসি পরীক্ষা চলছে। আজকে বাংলাদেশের স্বাধীনতার পরে প্রথমবারের মতো আজকে বাংলাদেশের প্রায় 5 লক্ষ নিবন্ধিত শিক্ষার্থী এই সরকারের ব্যর্থতার কারণে, উদাসীনতার কারণে, প্রশাসনিক ব্যর্থতার কারণে, আন্তরিকতার অভাবের কারণে আজকে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না। প্রত্যেক 100 জনে আজকে 36 জন শিক্ষার্থী আজকে বাংলাদেশে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না। এই সরকারের প্রশ্নপত্র প্রণয়ন করার সক্ষমতা নেই, পরের দিন কি পরীক্ষা হবে শিক্ষার্থীরা জানে না, অভিভাবকরা প্রত্যেক মধ্যে উদ্বেগের মধ্যে কাটাচ্ছে। বন্যা দুর্গত পরিস্থিতির মধ্যে আমাদের শিক্ষার্থীদেরকে আজকে সেই পরীক্ষা কেন্দ্রে যেতে হচ্ছে এবং অনেক সময় বিপর্যয়কর বাস্তবতার মধ্য দিয়ে তাদেরকে অতিক্রম করতে হচ্ছে। আজকে আমরা বলি, যারা শিক্ষার্থীদের শিক্ষা এবং জীবনের নিরাপত্তা দিতে পারে না, যারা ন্যূনতম প্রশ্নপত্র প্রণয়ন করা, বই দেওয়া থেকে শুরু করে সমস্ত শিক্ষার অধিকার থেকে লঙ্ঘন করেছে, সেই সরকারের বাংলাদেশে থাকার কোনো নৈতিক অধিকার আছে বলে আমরা মনে করি না। আজকের এই দিনে আবারও আমরা বাংলাদেশের ছাত্র সমাজকে আহ্বান জানাই যে আসুন আমরা দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের বাংলাদেশের আন্দোলনকে সাফল্যমণ্ডিত করি। সবাইকে শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গ। এখন আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন
যার বক্তব্য শোনার জন্য দীর্ঘ সময় আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, অন্যায়ের বিরুদ্ধে হার না মানা এক অদম্য অপ্রতিরোধ্য নেত্রী, শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির নিপুণ কারিগর, বঙ্গবন্ধু পরবর্তী বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রবাদ প্রতিম কিংবদন্তি মৃত্যুঞ্জয়ী মুক্ত মানবিক নেত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, গণতন্ত্রের মানস এত বিশেষণ লাগবে না। শেখ হাসিনা এমপি এখন আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এই এত বিশেষণ দিও না তো, মানা করছি বিশেষণ দিতে। তো অত বিশেষণ দরকারটা কি? জি, দেশরত্ন শেখ হাসিনা এমপি এখন বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। গোপালগঞ্জ গণহত্যা দিবস 16 জুলাই 2024। সেই দিন বিনা কারণে গোপালগঞ্জবাসীর উপর যে আক্রমণ করা হয়েছিল এবং যেভাবে হত্যাকাণ্ড করা হলো, শুধু তাই না, মানে মাটিতে ফেলে সেনাবাহিনী বুট দিয়ে গলায় পাড়া দিয়ে হত্যা করা, গুলি করা। একই সাথে আমরা হারালাম আমাদের সেই দীপ্ত শাহ, মাত্র 25 বছর বয়স। রমজান কাজী 18 বছর, কোটালীপাড়া বাড়ি, তাকে এইভাবেই মারা হলো। সোহেল মোল্লা আমাদের আমার টুঙ্গিপাড়ার 41 বছর। ইমন তালুকদার 24 বছর, গোপালগঞ্জ সদরের। রমজান মুন্সি 32 বছর, সদরের। এবং এই যে কয়েকজনকে নির্মমভাবে যে হত্যা করা হয়েছে, মানে আমার মনে হয় যে এরকম রমজান কাজীর বয়স এত কম, অথচ কি নিষ্ঠুরভাবে এদেরকে হত্যা করা হলো। তাছাড়া কারফিউ দিয়ে সমস্ত গোপালগঞ্জে যে গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া সহ সব জায়গায় বাড়ি বাড়ি, ঘরে ঘরে ঢুকে ঢুকে পরিবারকে নানা ধরনের নির্যাতন, মানে নাবালক শিশু সহ তাদেরকে গ্রেপ্তার, এইরকম জুলুম অত্যাচার সেই পাকিস্তানি হানাদার বাহিনী 71 সালে করেছিল। তারা ঢুকছে, ঘরবাড়ি পুড়িয়ে গেছে। রাজাকার বাহিনী বারবার ঘরবাড়ি, আমাদের বাড়ি তো 3 বার পুড়িয়েছে। কিন্তু এইরকম বাড়িতে বাড়িতে যে হামলা করে করে এই অত্যাচার নির্যাতন করা হয়েছে, শুধু এই হত্যাকাণ্ড এখানেই না, আমি আরো কয়েকটা নাম এখানে উল্লেখ করতে চাই। আমার কাছে ডায়েরিতে আগেই ছিল, আমি সেই নামগুলি এখন দিতে চাই। আমার মনে হয় এটা রেকর্ড করে রাখা দরকার। 15ই জুলাই থেকে যে হত্যাকাণ্ডগুলি ঘটতে শুরু করলো, যার জন্য আমি 18 জুলাই একটা ইনকোয়ারি কমিশন গঠন করলাম। সেদিন যেমন সবুজ আলী, ঢাকা কলেজ ছাত্রলীগ। নাজমুল হোসেন, স্বেচ্ছাসেবক লীগ, 59 নম্বর ওয়ার্ড, ঢাকা দক্ষিণ। নূরে আলম, শ্রমিক লীগ, গাজীপুর। সুমন, স্বেচ্ছাসেবক লীগ, 62 নং ওয়ার্ড, ঢাকা দক্ষিণ। হামিদুল ইসলাম, জুয়েল মোল্লা, যুবলীগ, গাজীপুর। হামিদুল ইসলামকে মারলো, জুয়েলকে মেরে ঝুলিয়ে রেখে দিয়েছিল গাছের সাথে। রোমান, স্বেচ্ছাসেবক লীগ। বাকের মিয়া, স্বেচ্ছাসেবক লীগ। এরা দুজন 18 নম্বর ওয়ার্ডের। বাকের মিয়ার পিতা ইউনুস মোল্লা। সৈয়দ জহিরুল ইসলাম, টিপু, সে আওয়ামী লীগ, শিবপুর, নরসিংদী। মমিনুল ইসলাম, আওয়ামী লীগ, 6 নং ওয়ার্ড, উত্তর। মোহাম্মদ বাবুল, আওয়ামী লীগ, 6 নং ওয়ার্ড, উত্তর। কবির, আওয়ামী লীগ, ঢাকা উত্তর। তানিম, যুবলীগ, পল্লবী, উত্তর। কিরণ, সাধারণ সম্পাদক, পৌর আওয়ামী লীগ। এছাড়া যে পুলিশ, সংখ্যালঘু, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আইনজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, শ্রমিক, কৃষক, এবং মানে আমি 18 জুলাই
জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে দিই যে সমস্ত হত্যাকাণ্ডের তদন্ত করার জন্য। কারণ এখানে আবু সাইদের হত্যাকাণ্ড নিয়ে সারা বিশ্ব জানে যে সে শহীদ হয়েছে। মুগ্ধকে গুলি করে হত্যা করা হলো। মুগ্ধর গায়ে কিভাবে গুলিটা লাগলো সেটা এখনো রহস্যজনক, সেটা বেরোয়নি। আবু সাইদের বুক পেতে দিল আর পুলিশ সমানে ব্রাশ ফায়ার করলো, কিন্তু এই গুলি খেয়ে সে কিন্তু পড়ে যায়নি, একবার বসে গেল আবার উঠে দাঁড়ালো। তার বুকে গুলি লেগেছে, সবাই আমরা আমরা কখনো এটা চাইনি। আর এটা কেন করলো সেটা আমরা জানি না, কিন্তু পুলিশকে তারা মারছিল। রংপুর ভিসির বাড়িতে আগুন দিয়েছিল, পুলিশ গেল সেই আগুন থেকে ভিসিকে বাঁচাতে, আর এরা পুলিশের উপর হামলা করে। তখন পুলিশ গুলি করে, পুলিশ ব্যবহার করতো রাবার বুলেট, কিন্তু গুলি খেয়ে মারা গেল এই যে কথাটা। যখন আবু সাইদের মামলা চলছে কোর্টে, তার বাবা এসে সাক্ষী দিল যে ওর বুকে গুলি লাগে নাই, মাথার পিছনে লেগেছে। হ্যাঁ, ওটাও ভিডিও আছে যে ও যখন পুলিশকে মারে তখন মাথায় একটা ঢিল এসে পড়ে এবং সেখান থেকে রক্ত বের হয়। ও সাথে সাথে বাঁ হাতটা তুলে মাথায় হাত দেয়। এরপর আবু সাইদকে কোথায় নিয়ে গেল কেউ জানে না। হাসপাতাল সেখান থেকে মাত্র 20 মিনিটের রাস্তা। গুলি খাওয়া লোকরা সাথে সাথে হাসপাতালে নেবে, তার চিকিৎসা দেবে, সেটা দেয়া হয়নি। প্রায় 2-3 ঘন্টা পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। নেওয়ার পর 500-600 লোক শিবির, বিএনপি সব ঘিরে ধরে, তার ভালো করে ট্রিটমেন্ট করতে দেবে না। আর তারপরে কোর্টে তার বাবা এটা বললো, এবং তার পরা যে টি শার্ট, গুলি হলে তো সেই টি শার্টে গুলি থাকবে বা বুলেটে ওটা ছিন্ন ভিন্ন হবে, সেটাও কিন্তু দেখাতে পারিনি। কিন্তু তারপরে মামলা হয়েছে পুলিশের বিরুদ্ধে, সবার বিরুদ্ধে। কি আমরা সবাই গুলি আবু সাইদকে হত্যা করেছে, এই তো। আর অথচ এই যে আওয়ামী লীগের এতজন নেতাকর্মী, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগের, শ্রমিক লীগ, এদেরকে হত্যা করা হলো। এনকোয়ারি কমিশন গঠন করলাম, কিন্তু সেই এনকোয়ারি কমিশনকে কিন্তু কাজ করতে দেয়া হয়নি, তদন্ত করতে দেয়া হবে না। ফরেন্সিক করা বা সেগুলি ভালোভাবে পোস্টমর্টম বা বায়োপসি করা, বের করা কিভাবে মারা গেল করতে দেবে না, বরং এই এনসিপি নেতারা বলে দিল কেউ লাশ কবর থেকে বের করতে পারবে না। রহস্যটা কি? সব থেকে বড় প্রশ্ন হলো 15ই জুলাইয়ের পর থেকে যতগুলি এই হত্যাকাণ্ড ঘটেছে, যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের দায় মুক্তি দেওয়া হয়েছে। দায় মুক্তি দেওয়ার অর্থ এটাই দাঁড়ায় যে এরা দায়ী এবং তারা দোষী, দোষী বলেই তো দায় মুক্তি দিয়েছে। এবং এটা ওরা তো নিজেরা স্বীকার করেছে। বিএনপি নেতা সিরাজগঞ্জের, সে স্পষ্ট বলে দিয়েছে যে পুলিশকে তারা মেরেছে। এই সিরাজগঞ্জে এনায়েতপুরে তো এই 13 জন পুলিশ ফাঁড়িতে মারা গেল। তাছাড়া সেখানে আমাদের আওয়ামী লীগ নেতাদের তো পুড়িয়ে মেরেছে, রায়গঞ্জে আগুন দিয়ে, আওয়ামী লীগ অফিসে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে, সিরাজগঞ্জ শহরে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে, আমাদের এমপির বাড়িতে আগুন দিল। এইভাবে সমানে এই হত্যাকাণ্ডগুলি ঘটলো। আর গোপালগঞ্জের যে তাণ্ডবটা, এটা গোপালগঞ্জ কখনো ভাবতে পারেনি। আবার এদেরকে উদ্ধার করার জন্য গানবোট পাঠালো সেনাবাহিনী, সেখানে যে এই ধরনের নির্বিচারে গুলি করে হত্যা করবে এটা কখনো ভাবতেও পারিনি। অবশ্য না ভাবার কি আছে, 25 নম্বরে 15ই আগস্টের যে ঘটনা, পরবর্তীতে অনেক ঘটনাই আমরা দেখেছি। যারা এভাবে শাহাদাত বরণ করেছে, আমি সকলেরই আত্মার মাগফিরাত কামনা করি। এইভাবে মায়ের কোল খালি হোক, এটা কখনো আমরা চাইনি, আমরা চাই না। আমি যখন হাসপাতালে রুগী দেখতে গেলাম, তাদের যে ইনজুরি, চট্টগ্রামে সেই 4তলা 6তলা ছাদের উপর থেকে আমাদের ছাত্রকে, ছেলে পেলেদের হাত পায়ে রক কেটে মেরে সেখান থেকে নিচে ফেলে দিয়েছে। আবার পরে যে ওখানে দেখতে যে মরলো কিনা, এর মধ্যে কয়েকজন বেঁচে গেছে, এরাও চিকিৎসারত ছিল। যারা আহত, প্রত্যেকটা হাসপাতাল ঘুরে সমস্ত আহতদের আমি
আর্থিক সহায়তা দিয়েছে। আর আমাদের ডাক্তার সামন্ত সেন, রোকেয়া, প্রত্যেকটা হাসপাতালে যে এদের সবার চিকিৎসা, সমস্ত আহত দলমত নির্বিশেষে তাদের সকল চিকিৎসা আমি যতদিন ছিলাম আমি নিজে করে দিয়েছি। আমি আসার পর আর তাদের চিকিৎসা হয় নাই। কিন্তু মামলা সব আওয়ামী লীগের নেতাকর্মী আমাদের বিরুদ্ধে। আর যারা মেট্রো রেল পুড়িয়েছে, গণভবন আক্রমণ করবে, টার্গেট আমি, এটা যারা বলেছে, ছাত্র পাওয়া যায় না ফলস আইডি কার্ড দিয়ে, ওই যত কিশোর গ্যাং টোকাই জেনেভা ক্যাম্পের থেকে যে বিহারীদের নিয়ে এসে সব ছাত্র সাজিয়ে নিয়ে এসেছে গণভবনে, কিন্তু তারা সবাই হিরো হয়ে গেছে। আর সব মামলা তারা ইন্ডেমনিটি পেয়ে গেছে, সব মামলা আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে। প্রতিদিন লাশ পড়ছে। জুন মাসে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী, ওটাকে কেন্দ্র করে ৩৩,০০০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে এবং এই গ্রেপ্তার এখনো চলছে, হত্যাকাণ্ডও চলছে। গত ২ দিন আগেও কারাগার থেকে আমার যুবলীগের এক নেতা সে মৃত তাকে নিয়ে আসলো। আগের দিন গ্রেপ্তার করে, পরের দিন তার লাশ পাওয়া যায়। এই যে আওয়ামী লীগকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করবে বলে আমাদের আওয়ামী লীগ, তার সহযোগী সংগঠন, স্বেচ্ছাসেবক, যুবলীগ, ছাত্রলীগ, এমনকি আমাদের মহিলা, আইনজীবী, এমনকি কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, তাদেরকে পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে, তাদের উপর হামলা করা হচ্ছে। মানে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এরা তো আছেই, সেই সাথে আমাদের যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, মহিলা শ্রমিক লীগ, কৃষক লীগ, মানে কাউকে বাদ দিচ্ছে না। সব গ্রেপ্তার, মিথ্যা মামলা এবং তাদের উপর অকথ্য অত্যাচার, কারাগারে চরম নির্যাতন করে যাচ্ছে। ছাত্রলীগের মেয়েরা তাদেরকে অর্ধ উলঙ্গ করে বরফের মধ্যে বসিয়ে রাখে। মাত্র চায়ের হাত চওড়া একখানা কম্বল মাটিতে বিছিয়ে দেয় এই আমাদের যুব মহিলা লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগের নেতাকর্মী তাদেরকে থাকার জন্য। আর এর প্রতিবাদ করলে এদেরকে নিয়ে সেলের মধ্যে ঢুকায়, 2 দিন পর্যন্ত খাবার দেবে না, পানি দেবে না, আরো নানা ধরনের নির্যাতন আছে। এইরকম নির্যাতন চলছে। জেলখানা যেখানে 4 জনের থাকার কথা, সেখানে নাহলে 50, 60, 70 জন, শোবার জায়গা নাই, ফাইল করে শো, একজন মাথা এইদিকে আর পা আর একদিকে, এরকম অকথ্য নির্যাতন চালাচ্ছে। কাজে এই নির্যাতন যারা করছে প্রত্যেকের হিসাবটা রাখতে হবে। আজকে শুধু গণহত্যাই না, সাথে সাথে সারা দেশের অবস্থাটা কি? আজকে শিক্ষার্থীরা, বৃষ্টি, বন্যা, পানি জমে গেছে। এই 2023 সালে, 24 সালে তো যখন সিলেটে যে হঠাৎ বন্যা আসলো, আমরা তো সিলেট বিভাগের পরীক্ষা বন্ধ করে দিলাম, অন্য জায়গায় পরীক্ষা হয়ে গেল, সিলেটের পরীক্ষাটা আমরা পরে নিলাম। যখন এখানে বন্যায় এই অবস্থা, পরীক্ষাটা বন্ধ করে দিলে কি ক্ষতি হতো? এই যে বাচ্চাগুলি পানিতে ভিজে পরীক্ষার কেন্দ্রে যাচ্ছে, পরীক্ষা দিচ্ছে, আসছে, সবগুলো তো অসুখ করে যাবে। আর এই সময় তো অসুখ বিসুখ হয়, কোথাও পানিতে তারপর পড়ে যেতে পারে, ইলেকট্রিকিউট হতে পারে, সেসব চিন্তা নাই। উল্টো এক শিক্ষামন্ত্রী তাদেরকে বলে দিল তার ফার্মের মুরগি। ছি, অসভ্যতা ছাড়া আর কিছুই না। এই ধরনের কথা বলতে পারে? শিক্ষার্থীদের উপর মানে এইভাবে মানে বাজে মন্তব্য করা, আমরা এটা নিন্দা জানাই। আমার নামে দেখলাম আমি 35 কোটি টাকার খাবার খেয়ে ফেলেছি। তা আমি দিনে কত করে খেলাম সেটা একটা হিসাব দিক ভালো হবে। তবে আমার থেকে উপরে তো ইউনূস সাহেব নিজেই আছেন। ইউনূস সরকার মাত্র 9 মাসে খাইছে 125 কোটি টাকার খাবার। আর সংস্কার কমিটি বানিয়েছিল, তারা খেয়েছে 9 মাসে
83 কোটি টাকা, তো কোনটা বেশি? মিথ্যা অপপ্রচার এখনো ইউনূসের সেই কারখানা ইউনূস সেন্টারে চলছে। আজকে একদিকে বাংলাদেশের অর্থনৈতিক চরম দুরবস্থা, জিনিসের দাম বেশি, বন্যায় মানুষ হাবুডুবু খায়, তাদের উদ্ধার করে না, তাদেরকে রিলিফ দেয় না। আমি নির্দেশ দিয়েছি আমাদের ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতা কর্মী, এমনকি আমাদের মহিলা আওয়ামী লীগ, তারা পর্যন্ত পানি ভেঙে যেয়ে রিলিফের মানে বন্যাত মানুষকে সাহায্য দিচ্ছে। বাঁশখালীতে ছাত্রলীগ 250 ব্যাগ খাবার নিয়ে গেছে, তাদেরকে দিতে দেবে না, তাদেরকে ফেরত পাঠিয়ে দিয়েছে। এইরকম মানে নিজেরা করবে না। আর আওয়ামী লীগ তো সবসময় মানুষের পাশে আছে, আওয়ামী লীগ তো সবসময় পাশে থাকে। যে কোনো দুর্যোগ দুর্বিপাকে আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে থাকে এবং জনগণের পাশে থাকবে। এই 16 জুলাই 2007 সালে আমাকে গ্রেপ্তার করেছিল, কারণ আমি যখন বিদেশে আমাকে আসতে দেবে না, সেই ক্যাটার গভর্নমেন্ট আমাকে আসতে দেবে না, বাধা দিল। সমস্ত এয়ারলাইন্সকে চিঠি দিল আমাকে নিয়ে যেন তারা ঢাকায় ল্যান্ড না করে। ওয়াশিংটন থেকে যখন আসতে গেছে আমাকে বাধা দিয়েছে। আমি অনেক ঝগড়াঝাটি করে লন্ডন পর্যন্ত আসলাম, লন্ডনে তো আমাকে উঠতেই দিল না তখন প্লেনে। হ্যাঁ, আমি তারপরে জোর করেই আমি এসছি। আমি ধন্যবাদ জানাই সেই সময় আমার সাথে আমাদের প্রবাসী অনেক নেতাকর্মী চলে এসেছিল বাংলাদেশে। আজকে এই শত প্রতিকূল মধ্যেও জনগণ আমাদের পাশে আছে। আজকে গোপালগঞ্জে যেভাবে আবার বৃদ্ধ বনিতা, নারী, পুরুষ, শিশু, তারা পর্যন্ত নেমে গিয়েছিল যখন জাতির পিতা বঙ্গবন্ধুর সম্পর্কে এরা বাজে কথা বলেছিল, অপমানজনক কথা বলেছিল। গোপালগঞ্জের মানুষরা সহ্য করবে, তারা ভাবলো কি করে? সমস্ত মানুষ নেমে পড়েছিল। তারপরে তাদের উপরে গুলি, প্রায় 300 আহত, কয়েকজন অবস্থা খুবই খারাপ, এখনো তাদের সুস্থ হতে পারেনি এরকম অনেক। যখন গোপালগঞ্জে হাসপাতালে নিয়ে গেল তাদের চিকিৎসা দেবে না, ঢাকা মেডিকেল কলেজে নিয়ে এসছে, সেখানেও ঠিকমতো চিকিৎসা দিচ্ছিল না। রমজান তো বেঁচে যেত তাকে যদি সে সময় ঠিকমতো ব্লাড দেওয়া হতো। অনেক চেষ্টা করেছে আমাকে বাঁচাতে, কিন্তু পারলাম না, সেটাই সবথেকে কষ্ট লাগে। আমি গোপালগঞ্জবাসী, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, আমাদের কোটালীপাড়া, কাশিয়ানী, মকসুদপুর, গোটা গোপালগঞ্জ জেলার মানুষ সব এক হয়েছিল। এবং তারা যে সাহস দেখিয়েছে, আমি তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই। কারণ আমি গোপালগঞ্জের মেয়ে হিসেবে তারা আমাকে সবসময় আগলে রেখেছে। আমি বাবা, মা, ভাই সব হারিয়ে এসেছিলাম বাংলাদেশে, কিন্তু তারাই আমাকে সবসময় সেই বাবার স্নেহ, মায়ের স্নেহ, ভাইয়ের স্নেহ তারা দিয়েছে আমাকে। আজকে জাতির পিতাকে যখন ব্যঙ্গ করেছে, বাজে কথা বলেছে, তারা রুখে দাঁড়িয়েছে। আমি তাদেরকে স্যালুট জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই। তারা যে সত্যিকার মানে হিরো, সেটাই তারা প্রমাণ করেছে। আর যাদের উপর যে অত্যাচার, নির্যাতন, আমার মহিলা আওয়ামী লীগের নেতা, তাদেরকে পর্যন্ত গ্রেপ্তার করেছে, সন্তান সহ গ্রেপ্তার করেছে। আজকে আমাদের নেতা কর্মীরা 2টা বছর ধরে কারাগারে বন্দী। সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে, সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে। যত মিথ্যা মামলা দিয়ে হয়রানি, কেউ আর দিচ্ছে না তো, পরিবার সহ, এমনকি শ্বশুর বাড়ি সহ দিচ্ছে। তো এই অবস্থা থেকে মানুষকে বাঁচাতে হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি এই জন্য যে ঠিক আছে, মরতে তো একদিন হবেই, আর আমি তো বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, তো মরার আগে তো আমি উঠতে চাই না। আমি বাংলাদেশে যাব। এখন আর বলছে কি, ওবায়দুর রহমানের মেয়ে বললো কি হয়েছে, কারাগারে থাকতে হবে। আমি বললাম, হ্যাঁ থাকবো। আমি তো বললাম কারাগার তৈরি করো তোমরা। আমাদের 4.5 লক্ষ, আমি সমস্ত একেবারে ইউনিয়ন, ওয়ার্ডের নেতাকর্মী পর্যন্ত মামলার আসামি। এই সমস্ত হিসাব করে এ পর্যন্ত আমি পেয়েছি যে আমাদের আসামি, এজাহারভুক্ত আসামি হচ্ছে আওয়ামী লীগের 4.5 লক্ষ। আর অজ্ঞাতনামা যে সংখ্যাগুলি দিয়েছে, যতগুলি মামলা পেয়েছি সেটা হিসাব করে দেখা গেল অজ্ঞাতনামায় 8 লক্ষের মতো আছে। তাই 8 লক্ষ অজ্ঞাতনামা মানে আমাদের সব নেতারাই
পড়বে, যারা যখন ধরবে তাকে দেবে। তার মানে এই 8 লক্ষ আর 4.5 লক্ষ সবাই রেডি থাকবে, একসাথে আমরা সারেন্ডার করব। আমরা আইন মেনে চলবো, সারেন্ডার করবো, যদিও এখানে ন্যায় বিচার নাই, আইনের শাসন নাই, যেখানে চিফ জাস্টিস বা জজদেরকে লাঠি সোটা অস্ত্র রামদা চাইনিজ গুড়াল নিয়ে তার বাড়ি আক্রমণ করে, তাকে পদত্যাগ করায়, সেখানে আইনের শাসনটা থাকে কিভাবে? যে কোর্ট আমরা করেছি 73 সালে আইনে, আইসিটি কোর্ট বসছে 71-এর যুদ্ধ অপরাধী যারা তাদের বিচার করার জন্য, স্পষ্ট লেখা আছে। আর সেখানে ওই কোর্টে বিচার করতে হবে, কারণ আমরা যুদ্ধ অপরাধীদের বিচার করেছি। আমাদের মা বোনদের যারা তুলে নিয়ে পাকিস্তান হানাদার বাহিনীর কাছে দিয়েছে, 3 কোটি মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছে, সমানে 30 লক্ষ মানুষকে হত্যা করেছে। আর এমনকি যে নিজে ছাত্র, তার শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সে তার শিক্ষককে তুলে নিয়ে যে হত্যা করেছে। যারা এইভাবে বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িত, নারীদের পুলিশের সেনা ক্যাম্পে তুলে দেওয়া, গণহত্যা চালানো, নারী নির্যাতন, গণহত্যা এবং অগ্নিসংযোগে যারা জড়িত, তাদের বিচার আমরা করেছি, কারণ তাদের পরিবার বিচার চায়। জাতির হত্যাকারীদের বিচার হবে না, ইন্ডেমনিটি দিয়েছিল, আবার এখনো ইন্ডেমনিটি দিয়েছে। ইন্ডেমনিটি দেওয়া মানে এক ধরনের দায় স্বীকার করা, এরাই যে অপরাধী এটাই স্পষ্ট। কাজে আমি সবাইকে বলবো, আওয়ামী লীগের যে তো নেতা কর্মী আমি জানি, চরম অত্যাচার নির্যাতন, অর্থনৈতিকভাবে তাদেরকে পঙ্গু করে দিয়েছে, এবং এক একজনের ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে অফিস আদালত যে ধ্বংস করেছে, তাদের সাথে ওখানে যারা কাজ করে খেত তাদেরও পেটে লাথি মেরেছে, তাদেরকেও শেষ করে দিয়েছে। আর সমানে পুলিশ থেকে সেনাবাহিনী, প্রশাসন, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গ্রেপ্তার, নির্যাতন। পুলিশের উপরে হামলা করবে, পুলিশের কি করতে হবে সেটা তাদের আইনেই লেখা আছে, কারো হুকুম দেওয়ার প্রয়োজন হয় না। পুলিশ মেরে ঝুলিয়ে রাখবে, মেরে মেরে লাশ ফেলে দেবে। আমাদের প্রায় 10,000 নেতা কর্মীর খোঁজ নাই, আমি বাড়ি বাড়ি সমস্ত পরিবার পরিবার খোঁজ নেওয়ার চেষ্টা করছি, জানি না। মেরে তাদেরকে হয় আগুন দিয়ে পুড়িয়েছে, অ্যাসিড দিয়ে পুড়িয়েছে, অথবা লাশ, যে কটা লাশ উঠে এসেছে দেখা যাচ্ছে সবই তো আওয়ামী লীগের। কয়েকদিন আগে 7টা ছেলেকে মারলো, তার মধ্যে 3 জনের লাশ পাওয়া গেল, 4টে লাশ পাওয়া গেল। 4 জনকে তুলেছে, আওয়ামী লীগ একটা লাশ পাওয়া আর পাওয়া গেল না এখন পর্যন্ত, তাদের খবরই পাওয়া গেল না। এত অন্যায়, এত অবিচার, কিন্তু তারপরেও যত মিথ্যা অপপ্রচার। আর আমি জানি না, আন্তর্জাতিক থেকে শুরু করে সব এদেরও যা ওই মিথ্যাটাই বিশ্বাস করে বসে থাকে, সত্যিটা চোখে দেখতে চায় না। কিন্তু অবস্থা পরিবর্তন হবে, আন্তর্জাতিক ভাবেও, দেশেও। আমি সবাইকে বলবো, সেই দিন আমি জোর করে এসেছিলাম, কারাগারে বন্দী হয়েছিলাম, 21 সালে ফিরেছিলাম, 30 সালে জেলে ছিলাম। কাজে জেল, ভয়, গোলা, বোমা, তারপরে ফাঁসি, যা হয় হবে, কিন্তু দেশের মাটিতে তো হবে, মরতে হয় দেশের মাটিতেই মরবো। কাজে আমি ফিরে আসছি, আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞ যে তারা যে এখনো ভোলে নাই, সেটাই আমার কাছে বড় পাওয়া। ওই খেটে খাওয়া রিক্সাওয়ালা, দিনমজুর, তারাই কেঁদে মরে, কৃষক শ্রমিক, তাদের জন্যই আমার রাজনীতি, জনগণের জন্য রাজনীতি। তো আজকের দিনে একে তো সেই জুলাই 24-এর এই হত্যাকাণ্ড, যে নামগুলি বললাম, 25-এ গোপালগঞ্জে এই গণহত্যা, তাছাড়া 2007-এ গ্রেপ্তার, সব মিলে এই দিনটি। আমি দেশবাসীর প্রতি আমার কৃতজ্ঞতা জানাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার শুকরিয়া আদায় করি যে সে আমাকে আমার জীবন দিয়েছে, বারবার জীবন বাঁচিয়েছে, জনগণের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করেছি। ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের জীবনে আবার সুদিন ফিরে আসবে, এটাই আমার দৃঢ় বিশ্বাস। সবাইকে ধন্যবাদ। আমি এটুকু বলবো যে একবার যখন জন্মেছি মরতে তো হবেই, জন্মিলে মরিতে হবে, অমরকে কেথা হবে, চিরস্থির কবে নীর হায়রে জীবন না দে। তো জন্মালে তো মরতেই হবে, তা কাজে আমি দেশেই ফিরবো, সেটি আমার সিদ্ধান্ত।
আমি দেখি এখন আবার আগে বলছে আমাকে ফেরত নেওয়ার চেষ্টা করছে, যে বলি দেশে যাব এখন আগে ছুতো খুঁজছে কিভাবে যাবে, আইনি প্রক্রিয়া এটা সেটা নানা কথা। তো সব বলে আর লাভ নেই, সবাই রেডি হন, তৈরি হন, জনগণের পাশে দাঁড়ান, মানুষের পাশে যান। আমরা জনগণের জন্য কি কি কাজ করেছি সেটা মানুষের কাছে তুলে ধরেন। আর এই 2টা বছরের মধ্যে যে সমস্ত অপকর্ম এরা ঘটালো, যেভাবে মানুষ হত্যা করেছে, যেভাবে লুটপাট করেছে, অর্থনীতি ধ্বংস করেছে, সামাজিক নিরাপত্তা বন্ধ করেছে, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই, খুন হত্যা নির্যাতন প্রতিনিয়ত চলছে, এর হাত থেকে দেশবাসীকে মুক্ত করতে হবে। কাজে সমস্ত রাজবন্দীদের মুক্তি দিতে হবে অনতিবিলম্বে। আর তা নিয়ে আমরা সবাই যাব, জেলখানা বানাতে বলেন, সব জেলখানা বানাক, আমি বলছি জেলখানা বানাও, আমরা আসতেছি, ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, খোদা হাফেজ।